এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বিশ্বখ্যাত বাংলাদেশি অলরাউন্ডার ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অপরিবর্তিত। আওয়ামী লীগের জন্য মারলেন ছক্কা, কেন, কিভাবে, আমি সেই ব্যাখ্যাটাই আপনাদের সামনে দিতে চাই। একবার চিন্তা করুন, সাকিব আল হাসান বাংলাদেশের একজন আইকনিক ব্যক্তিত্ব। তিনি আওয়ামী লীগের এই দুঃসময়েও আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা অপরিবর্তিত। আজকে আপনি কেন অপরিবর্তিত রাখবেন না? আওয়ামী লীগের যে সুদিন আসবে তাতে কোনো সন্দেহ নাই। সাকিব আল হাসান সেই কথাগুলোই বলবার চেষ্টা করেছেন। সাকিব আল হাসান বাংলাদেশের একটি গণমাধ্যমে দীর্ঘ একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের আলোকেই আমরা এই মুহূর্তে কথা বলবো। বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র, ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দীর্ঘ প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের বাইরে। 2024-এর 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে অনেক সমীকরণ বদলে গেছে। সম্প্রতি bdnews24.com-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সাকিব আল হাসান কথা বলেছেন একদম খোলামেলা। তার দেশে ফেরা, রাজনৈতিক অবস্থান, বিসিবির বর্তমান অবস্থা এবং ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এমন কিছু তথ্য তিনি দিয়েছেন যা আগে কখনো শোনা যায়নি। এই মুহূর্তের ভিডিওতে আমরা সাকিবের সেই সাক্ষাৎকারের প্রতিটি গুরুত্বপূর্ণ লাইন বিশ্লেষণ করবার চেষ্টা করব। সাকিব কেন ফিরতে পারছেন না, তার উপর হওয়া মামলার ভবিষ্যৎ কি, আর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে এখন তিনি কি ভাবছেন, এই সব কিছুই থাকছে এখনকার এই বিশ্লেষণে। সাক্ষাৎকারের শুরুতেই সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল দেশে ফেরার তীব্র ইচ্ছা কাজ করছে কিনা। সাকিবের উত্তর ছিল বেশ বাস্তববাদী। তিনি পরিষ্কার জানিয়েছেন, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই আমি দেশে ফিরে যাব। চিন্তা করেছেন, আজ প্রায় 2 বছর যাবৎ যারা বিদেশ বিভুঁইয়ে দেশের বাইরে, তারা দেশে ফিরতে চাইছেন। দেশে ফিরবার কি আকুলতা তাদের মধ্যে কাজ করছে? সাকিব এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন তাকে যেন কোনো বিশেষ প্রটোকল বা বাড়তি পুলিশি নিরাপত্তা দেওয়া না হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি কেবল বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি না করার গ্যারান্টি চান। সাকিবের ভাষ্যমতে যখনই তিনি দেশে ফেরার পরিকল্পনা করেছেন, তখনই কোনো এক অদৃশ্য কারণে পরিস্থিতি বদলে গেছে। 2024 সালের অক্টোবরে দুবাই পর্যন্ত এসেও ফিরে যাওয়ার পেছনে তিনি মব বা সাজানো আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন। সাকিবের প্রশ্ন, 15-16 বছর দেশের হয়ে খেলার পর তাকে কেন প্রশ্ন করা হচ্ছে যে তিনি দেশের জন্য কি করেছেন? ফেসবুক স্ট্যাটাস কি খেলার চেয়ে বড়? সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজারে কারসাজি ও দুদকের অভিযোগ রয়েছে। এই সাক্ষাৎকারে তিনি এসবের ব্যবচ্ছেদ করেছেন। সাকিব প্রশ্ন তুলেছেন, 2 বছর ধরে তদন্ত চললেও কেন কোনো প্রমাণ মেলেনি? তিনি সরাসরি বলেছেন, আদাবরে যে খুনের ঘটনা তাকে আসামি করা হয়েছে, সেই এলাকায় তিনি জীবনে কখনো গিয়েছেন বলে তার মনে পড়ে না। সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি দেখছেন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়াকে। চেক বাউন্স বা আর্থিক মামলার ব্যাপারে সাকিবের যুক্তি হলো, টাকা পরিশোধ করলে মামলা উঠে যায়, কিন্তু টাকা দেওয়ার জন্য তো অ্যাকাউন্ট সচল থাকতে হবে। তিনি দাবি করেছেন তদন্তে যদি তার যোগসূত্র না পাওয়া যায়, তবে চার্জশিট থেকে তার নাম বাদ দিতে আইন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সদিচ্ছা দেখালেই সব সম্ভব। তার মতে সদিচ্ছা থাকলেই সব হয়। সাকিবের এবারের সাক্ষাৎকারে সবচেয়ে আক্রমণাত্মক অংশ ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে। তিনি একে অন্তর্বর্তী সরকারের একটি বিরাট ব্লান্ডার বা ভুল হিসেবে চিহ্নিত করেছেন। সাকিবের মতে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বোর্ড শক্ত অবস্থান নিতে পারত, কিন্তু আবেগকে পুঁজি করে ভারতের সাথে ক্রিকেটীয় যুদ্ধ বাঁধিয়ে আখেরে বাংলাদেশেরই ক্ষতি করা হয়েছে। তিনি তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সমালোচনা করে বলেছেন, আইসিসির সাথে ভালো যোগাযোগ থাকা সত্ত্বেও কেন তিনি বিশ্বকাপ নিশ্চিত করতে পারলেন না। সাকিবের ধারণা, বিশ্বকাপ না খেলাটাই ক্রিকেটে বাংলাদেশের পিছিয়ে পড়ার বড় কারণ। তিনি মনে করেন ক্রিকেটে দেশপ্রেম দেখাতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করা বোকামি, কারণ দৈনন্দিন জীবনের সব পণ্যই তো ভারত থেকে আসছে।
রাজনীতি নিয়ে সাকিবের অবস্থান এখনো অনড়। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া বা বর্তমান অবস্থা নিয়ে সাকিবের স্পষ্ট কথা, দল করা কি খারাপ নাকি? আমি পলিটিবাজি জানি না। তিনি জানিয়েছেন ছোটবেলা থেকে যে দলের সাথে সম্পৃক্ত তার প্রতি তিনি অনুগত। সাকিব বিশ্বাস করেন কাউকে নিষিদ্ধ করে বা দাবিয়ে রেখে দীর্ঘমেয়াদে লাভ নেই। তার মতে আওয়ামী লীগ যদি অতীতে ভুল করে থাকে তবে বর্তমানে সেই একই ভুলের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি এখনো আত্মবিশ্বাসী যে মাগুরায় যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে মানুষ তাকেই ভোট দিয়ে জয়ী করবে। নিউ ইয়র্কে তিনি সব দলের নেতাদের সাথেই মেশেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শে তিনি অটল। ৩৯ বছর বয়সী সাকিবের ক্রিকেট কি শেষ হয়ে গেছে? সাকিব বলছেন না। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার পারফরম্যান্স প্রমাণ করে তিনি এখনো ফিট। তিনি মনে করেন 1 মাস কঠোর পরিশ্রম করলে তিনি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য তৈরি। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যদি দেখেন তিনি দলের উপর বোঝা হয়ে যাচ্ছেন তবে নিজেই বিদায় নেবেন। সাকিব এখন সময় দিচ্ছেন তার পরিবারকে। ক্রিকেটের বাস্তবতায় আগে যা সম্ভব হতো না, এখন সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া আর তাদের সাথে সময় কাটানোতেই তার দিন কাটছে। তবে মনের কোনো একটাই আশা, সব জটিলতা কাটিয়ে তিনি বীরের বেশে আবারও মিরপুরের হোমে ফিরবেন। দর্শক, সাকিবের এই সাক্ষাৎকার থেকে পরিষ্কার যে তিনি লড়াই করতে প্রস্তুত। আইনি লড়াই হোক বা মাঠের লড়াই, সাকিব হার মানতে রাজি নন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, রাষ্ট্র কি তাকে সেই হয়রানি মুক্ত ফেরার নিশ্চয়তা দেবে, নাকি বাংলাদেশের ক্রিকেটের এই বরপুত্রকে বিদেশের মাটিতেই তার ক্যারিয়ার শুরু করতে হবে? এখন সেটাই দেখার বিষয় যে বাংলাদেশ পরিস্থিতি, অসুস্থ রুগ্ন বাংলাদেশ পরিস্থিতি কবে কখন উন্নতি হয়। কারণ এই যে সাকিব আল হাসান, তিনি আওয়ামী লীগের প্রতি, রাজনীতির প্রতিও কিন্তু আস্থা ব্যক্ত করলেন, অবিচল আস্থা ব্যক্ত করলেন। এবং তিনি সাক্ষাৎকারের শেষে একটা কথাও বলেছেন আওয়ামী লীগ রাজনীতি প্রসঙ্গে, যে আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম, ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই, পরে ভাবলাম আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না, না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। এই হলেন সাকিব আল হাসান, নাম্বার 1 সাকিব আল হাসান, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগের প্রতি আস্থা অবিচল। কাজে আজকে আওয়ামী লীগের যারা কর্মী আছেন, নেতা আছেন, আপনি কেন হতাশ হবেন? আওয়ামী লীগের প্রশ্নে আপনিও আস্থা অবিচল রাখুন, সাকিব আল হাসানের পথেই হাঁটুন। কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না, নিষিদ্ধ করে রাখা যাবে না। আওয়ামী লীগের রাজনীতি ওপেন করতেই হবে, উন্মুক্ত হতেই হবে। সেটা কোন প্রক্রিয়ায় এই মুহূর্তে বলা মুশকিল, প্রকৃতি সেটি উন্মুক্ত করবে এবং সেটির জন্য নিশ্চয়ই অপেক্ষা করতেই হবে। আর যার কারণে বলতেই হয় যে সাকিব আল হাসান আওয়ামী লীগের প্রতি তার যে আস্থা সেটি অপরিবর্তিত। এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগের জন্য এক বিশাল বার্তা দিলেন এরকম একজন বিশ্বখ্যাত সেলিব্রিটি। আওয়ামী লীগের জন্য বলতে গেলে বলা যায় যে সাকিব আল হাসান ছক্কা মেরে দিলেন। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা, এই প্রশ্নটা এখন ঘুরে ফিরে সামনে আসছে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রতিপাদ্য স্লোগানে বলেছেন সবার আগে বাংলাদেশ। তার পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন বাংলাদেশ কারো কাছে যাবে না, বাংলাদেশের কাছে সবাই চলে আসবে। এই দুইটি প্রতিপাদ্য বিষয়ের বাস্তব চিত্র কি, সেটা নিয়ে আজ খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র 5 দিন পূর্বে তড়িঘড়ি করে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার। কি দরকার ছিল? 5 দিন পরে তো একটি নির্বাচিত সরকার আসবে, কেন এত তড়িঘড়ি? বিশ্লেষকদের বক্তব্য, যে শর্তে, যে চুক্তিতে ইউনূসকে একটি রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, তাদের সেই শর্ত, তাদের সেই চুক্তি পূরণের জন্যই এই এগ্রিমেন্ট করা হয়েছে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, আমেরিকার থেকে বোয়িং অর্থাৎ বিমান সহ অপরাপর সামগ্রী কিনতে হবে।
এবং কোনো দর কষাকষি করা যাবে না। তারা যে দরে দিয়ে দেবে, যে মূল্যে দিয়ে দেবে, সেটাই কিনতে হবে। আমাদের প্রয়োজনীয় সামগ্রী বৃহৎ রাষ্ট্র চীন এবং রাশিয়া থেকে আমরা কিনতে পারবো না তাদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমার মাথার উপরে তার সার্বভৌমত্ব, তার হুকুম, তার খবরদারি, আমি তার গোলামিতে। অর্থাৎ আমার নিজের কোনো স্বকীয়তা থাকবে না এবং এমন মূল্যে মালামাল কিনতে হবে যার চেয়ে অনেক কম মূল্যে আমরা বাইরের থেকে কিনতে পারি। ধরুন যদি গমের কথা বলি, বিদেশ থেকে আমরা বাজার যাচাই বাছাই করে কম মূল্যে গম আনতে পারবো, তা কেনা যাবে না, আনতে হবে তাদের কাছ থেকে। কৃষি জাতীয় পণ্য আনতে হবে তাদের কাছ থেকে। আমার যদি বিমানের প্রয়োজন হয়, বোয়িং, আমি দর কষাকষি করে ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে আনতে পারতাম, তা পারবো না। তারা যে মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যে তাদের কাছ থেকে আমার আনতে হবে। সবচেয়ে ডেঞ্জারাস, অন্য কোনো দেশের থেকে খুব প্রয়োজনীয় কিছু কিনতে গেলে তার অনুমতি নিতে হবে। তাহলে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব কোথায়? এটাকে বলে গোলামি চুক্তি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সবসময় স্লোগান দিয়ে বলতেন, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। তারা কখনো স্লোগান দিয়ে বলেন নাই ইসলামাবাদ নাকি ঢাকা, ঢাকা না আমেরিকা, তারা বলেন নাই। সেই মানুষগুলোও কিন্তু এখন পার্লামেন্টে অনেকে গেছেন, অনেকে পার্লামেন্টের বাইরে আছেন। তাদের মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা কেউ বলছে না যে এই জাতীয় একটা ভয়ঙ্কর চুক্তি নিয়ে টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আলোচনা হচ্ছে, এটা সংসদে নিয়ে আসা হোক। সংসদে আনার জন্য বিধান আছে, একটা নোটিশ দিলে এটা নিয়ে আলোচনা করতে সংসদ বাধ্য। কেউ কথা বলছে না, না জামাত ইসলামী, না এনসিপি, না অন্যান্যরা। এমনকি সোচ্চার হয়ে থাকা জুনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, তারাও মুখে কুলুপ এঁটে বসে আছেন। কেউ কোনো কথা বলছেন না, যারা সবসময় বলতেন আজাদি না গোলামি। এখন যে গোলামি চুক্তিটা হলো, এ নিয়ে কেউ কথা বলছেন না। একমাত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলতে গেলে তাকে টেকনিক্যালিটি দেখিয়ে স্পিকার তার আলোচনা বন্ধ করে দেন। তিনি নোটিশ দিতে গেলে যে নোটিশে সমর্থক দরকার, সেই সমর্থক হয়তো তার নেই, কিন্তু তারপরে রুমিন ফারহানা চেষ্টা করেছেন। এ জাতীয় চুক্তি করতে হলে রাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্ব নির্বাচিত সরকার হতে হয়। ইউনূস সরকার কি তা ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠিয়ে বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চান। সুপ্রিম কোর্ট অত্যন্ত সতর্কতামূলকভাবে বলেছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা নিয়োগ এবং তাদের শপথ পড়াতে পারেন। মনে রাখবেন, জরুরি নির্বাহী কাজের জন্য। বিদেশের সঙ্গে এ জাতীয় বড় একটা চুক্তি কি জরুরি নির্বাহী কাজের আওতায় আসে? অবশ্যই না। তার কাজটা ছিল রুটিন ওয়ার্কটা, যেটা আর্জেন্ট এক্সিকিউটিভ ফাংশন, কেবলমাত্র সেটা। তার বাইরে গিয়ে করেছেন। 5 দিন পরে নির্বাচিত সরকার আসবে, তাদের জন্য অপেক্ষায় রাখলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লন্ডনের চাথাম হাউসে বিবিসি সাংবাদিকরা যখন বলছিল তড়িঘড়ি করে কেন বিভিন্ন চুক্তি আপনি করছেন, তখন তিনি বলছিলেন বাংলাদেশের লোকরা এসব বোঝে না, তারা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। অর্থাৎ ভোটারদের অসম্মান করে, ভোটাররা বোঝেন না, উনি সব বোঝেন। এইভাবে উনি এই চুক্তি করে গেলেন। দ্বিতীয়ত, এই চুক্তির বিষয় মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে হবে, এটা সাংবিধানিক বিধিবিধান, বাধ্যতামূলক বিধিবিধান। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন বলেছেন অতি সন্তর্পণে এগুলো করা হয়েছে, তাকে কিছুই জানানো হয়নি। তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে। এক হচ্ছে ইউনূসের কোনো ক্ষমতা ছিল না, দ্বিতীয় হচ্ছে সংবিধান লঙ্ঘন হয়েছে, তৃতীয় হচ্ছে এটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ বিরোধী। তার পরবর্তী হচ্ছে যে সরকার ক্ষমতা এলেন, যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে এই বিষয়কে উপস্থাপন করতে হবে, কারণ রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বার্থ জড়িত। সেখানে এটা উত্থাপিত হচ্ছে না এবং সেটা নিয়ে কোনো আলোচনার ব্যবস্থা করা হচ্ছে না। তাহলে কি ইউনূস ক্ষমতা আসার জন্য যে চুক্তি করে এসেছিল অন্য দেশের স্বার্থ নিশ্চিত করার,
তার ধারাবাহিকতায় এখন যারা আছেন তারাও সবার আগে বাংলাদেশ, এটা সঠিক নয়, সবার আগে ক্ষমতায় টিকে থাকা, এটাই কি সঠিক? তাহলে ইউনূসের যে স্লোগান ছিল, আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী, তার স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু সবার আগে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে যে স্বার্থ বিসর্জন দেওয়া গোলামি চুক্তি হলো, সেটা কি তিনি অ্যাপ্রুভ করে যাবেন? তাহলে সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা? আলোচক, বিশ্লেষক, অর্থনীতিবিদদের অভিমত, সবার আগে ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূস এবং তার উত্তরাধিকারীরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে গোলামি চুক্তি করেছেন, যার সঙ্গে জামাত ইসলামী এবং বিএনপি জড়িত মর্মে, সম্মতি দিয়েছে মর্মে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন তাদের সম্মতিতেই চুক্তি হয়েছে। আর যারা চিৎকার করে কথা বলতেন, জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ সহ অন্যান্যরা, এনসিপির নাহিদ সহ অন্যান্যরা, তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাহলে পরিষ্কার, দেশ নয়, দেশের স্বার্থ নয়, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে ক্ষমতা এবং ক্ষমতার ভাগাভাগি। এই অপরাধ, এই অন্যায় একদিন টিকবে না, ততক্ষণে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাদের কাছে সবার আগে ক্ষমতা, সবার আগে বাংলাদেশ নয়।